এরপরে আমরা দেখতে পাই যে চার্লস আবারও জোসেফের চেম্বারে যায় এবং তার প্যান্টটা ঠিক করতে নেয় চেকআপের পর। তখনই জোসেফ আসে আর বলে যে ১ মাসের বেশি হয়ে গেল। এখনো তোমার তেমন কোনো উন্নতি হচ্ছে না। তুমি কি সত্যিই আবার ট্রেনিং করতে চাও? তখন চার্লস উঠে দাঁড়ায় এবং বলে যে অবশ্যই। আমার যে ম্যাচ সেটা খুব তাড়াতাড়ি চলে আসছে। আমাকে অবশ্যই ট্রেনিং করতে হবে। জোসেফ তখন বলে যে কিন্তু তোমার বডি? তখনই দেখা যায় যে চার্লস ওকে একটা কিস করে থামিয়ে দেয় এবং বলে যে অলরাইট কালকে আমার ম্যাচ আছে। আমাকে এখন ট্রেনিং করতে হবে। তুমি কিন্তু আসবে আমার ওখানে। এই কথা বলে চাচা ওখান থেকে চলে যায়। জোসেফ তখন তার ঠোঁটটা মুছে বলে যে, "সে আবারও আমাকে চুপ করিয়ে দিল।" এরপরে আমরা রেসের দিনের কাহিনী দেখতে পাই। যেখানে দেখা যায় যে রেসের দিনে জোসেফ যায় রেস দেখার জন্য এবং ওর সাথে দেখা করার জন্য চার্লস আসে। চার্লসকে দেখে জোসেফ তখন ওর কোমর ধরে নিজের কাছে টেনে নেয় এবং বলে, "তুমি এখানে কি করছো?" চার্লস তখন বলে যে, "আমি একটা গুড লাক কিসের জন্য এসেছি।" তখনই দেখা যায় যে জোসেফ ওকে শক্ত করে ধরে কিস করা শুরু করে এবং চার্লসও সমানভাবে রেসপন্স করে। কিস করা শেষ হলে চার্লস জোসেফকে বলে যে, "তুমি একটু ভালোভাবে আমাকে দেখো তো।" তখন জোসেফ বলে যে, "তুমি হার্ট হয়ে গেছো?" তখনই দেখা যায় চার্লস বলে যে, "তুমি একটু সিরিয়াস হয়ে দেখো এবং বলো যে নতুন কিছু দেখতে পাচ্ছ কিনা?" তখন জোসেফ ভালোভাবে ওর দিকে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না। তখন চার্লস তার ড্রেসের উপর একটা নাম লেখা দেখায় যেখানে জনসনের নাম লেখা থাকে। জোসেফ সেটা দেখে অনেক সারপ্রাইজড হয়ে যায়। তখনই চার্লস হাসে এবং বলে যে, "দেখলে? আমি তোমাকে নিয়ে ট্রাকে যাবো এবং তোমাকে নিয়ে আমি রেস করব। কি তোমার ভালো লাগছে তো?" জোসেফ অনেক ইমোশনালি চার্লসের দিকে তাকায় এবং বলে যে, "হ্যাঁ, আমার অনেক ভালো লেগেছে।" এরপরে দেখা যায় সে চার্লসকে আবারও অনেক ইমোশনালি কিস করা শুরু করে। কতক্ষণ কিস করার পর দেখা যায় চার্লস ওকে সরিয়ে দেয় এবং বলে যে, "এখন রেসের সময়। তোমার সাথে আবারও দেখা হবে, ঠিক আছে?" এই কথা বলার পর ওখান থেকে চার্লস চলে যায় এবং জোসেফও চলে যায়। ওরা চলে যাবার পরেই ওয়াশরুমের একটা রুম থেকে সেই প্লেবয় ছেলেটা বেরিয়ে আসে। আর একা একাই বলে যে, "সারপ্রাইজ! তুমি তো ভাবতেও পারবে না যে আমি এত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পেরেছি।" এরপর সে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে রেস শুরু হয়ে যায় এবং জুলিয়া আর জোসেফ তারা দুজনেই চার্লসকে চেয়ার আপ করার জন্য আসে এবং রেস শুরু হতে হতেই দেখা যায় যে চার্লসের পজিশন অনেক ভালো থাকে এবং কতক্ষণ চলার পর দেখা যায় যে হঠাৎ করেই সে তার ব্রেকে কাজ করছে না এবং সে একটু ভয় পেয়ে যায় এবং এই ব্যাপারটা তখন ওখানে বসে জোসেফও বুঝতে পারে। সে অনেক টেনসড থাকে কিন্তু হঠাৎ করেই দেখা যায় যে ব্রেকে কাজ না করার জন্য চার্লসের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেলে এবং দেখা যায় যে জোসেফ সে চার্লসের নাম ধরে ডাকতে ডাকতে দৌড়ে নিচে আসে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে চার্লসকে একটা হসপিটালে ভর্তি করা হয় এবং ওর বন্ধু সেখানে আসে এবং দেখা যায় যে ওর পুরো গায়ে ব্যান্ডেজ লাগানো। ওর বন্ধু তখন কান্না করতে করতে ওকে ধরতে নেয়। তখনই দেখা যায় যে সিস্টার বলে যে, "আপনি যাকে খুঁজছেন সে ওখানে না, সে এখানে।" কিন্তু দেখা যায় যে চার্লস সে পুরোপুরি ঠিক আছে এবং তখনই দেখা যায় যে ওর বন্ধু ওর কাছে যায় এবং বলে যে, "তুমি যেরকমভাবে অ্যাক্সিডেন্ট করেছো তাতে তো তোমার ওই লোকটার মতো অবস্থা হওয়া উচিত। তুমি এরকম ঠিক আছো কি করে?" তখনই দেখা যায় চার্লস বলে যে, "তুমি কি আমাকে কার্স করা বন্ধ করবে? আমি যেটা বলেছিলাম সেটা কি তুমি পেরেছো? কে কাজটা করেছে সেটা কি তুমি খুঁজে পেয়েছো?" তখনই ওর বন্ধু বলে যে, "আসলে এখনো খুঁজে পাইনি। কিছুটা সময় লাগবে।" চার্লসের বন্ধু ওকে উঠিয়ে বসায় এবং তখনই সিস্টার বলে যে, "ডক্টর জনসন আপনার প্রতিটা টেস্টই নিজেই দেখছেন" এবং তখন দেখা যায় সে আরো বলে যে, "সরি, আমাদের সব রুম বুক করা। আপনাকে একটা ভিআইপি রুম দিতে পারিনি। এজন্য আই এম রিয়ালি সরি।" চার্লস জিজ্ঞাসা করে যে, "জোসেফ কোথায়?" তখন ওর বন্ধু বলে যে, "সে তোমার জন্য খাবার আনতে গেছে।" এই কথা বলার পর সে একটা আপেল নেয় এবং সেটা খেতে খেতেই বলে যে, "তুমি যদি তার অবস্থা দেখতে তাহলে কি বলতে? সে তো তোমার জন্য প্রায় মূর্ছাই গিয়েছিল। তার চোখ লাল হয়ে গিয়েছিল এবং সে এত বেশি টেনশনে ছিল তোমার জন্য। ডাক্তার যদি বলতো যে তুমি মরে গেছো তাহলে মনে হয় সে তার নিজের জীবন নিয়ে নিত।" চার্লস তখন বলে যে, "তুমি কি কোনো নোবেল লিখছো?" তখন ওর বন্ধু বলে যে, "না, সেরকম না। কিন্তু তার অবস্থা সত্যিই অনেক খারাপ হয়ে গিয়েছিল।" তখন চার্লস বলে যে, "এটা কি এতটাই ড্রামাটিক ছিল?" তখন ওর বন্ধু বলে যে, "হ্যাঁ।" তখনই ওখানে জোসেফ চলে আসে এবং ওকে উঠতে দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। সে খাবারের যে প্যাকেটটা সেটা একটা টেবিলের উপর রাখে এবং ওর কাছে এসে তাড়াতাড়ি করে বসে এবং ওর গাল দুটো ধরে বলে যে, "তুমি কি ঠিক আছো? কোনো সমস্যা হয়নি তো তোমার?" তখনই দেখা যায় যে চার্লস একটু হাসে এবং বলে যে, "না, সেদিন যে তুমি আমাকে ব্যথা দিয়েছিলে সেটা ছাড়া আর কোনো ব্যথা নেই।" এই কথা শুনে দেখা যায় যে ওর বন্ধু বলে যে, "ডক্টর, একটু এদিকে আসুন তো প্লিজ। তাকে আবার একটু চেক করুন। সে মনে হয় পাগল হয়ে গেছে।" এই কথা শুনে দেখা যায় যে চার্লস নিজেও হেসে ফেলে এবং জোসেফ ওর দিকে তাকিয়ে থাকে। এরপরে জোসেফ বলে যে, "আমি অনেক বেশি খুশি হয়েছি যে তোমার কিছুই হয়নি।" তখন চার্লস বলে যে, "মিটসেল বলল তুমি নাকি কান্না করেছো?" তখন জোসেফ সেটা অস্বীকার করে এবং বলে যে, "তুমি জাস্ট খাবারটা খেয়ে নাও।" এরপরে আমরা দেখতে পাই যে চার্লস খাবার খাচ্ছিল এবং ওর পাশে বসে জোসেফ বলে যে, "তুমি অনেক বড় বিপদ থেকে বেঁচে এসেছো।"
তখনই দেখা যায় চার্লস বলে, "হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি এই যে প্রাইজটা সেটা হারাতে বসেছিলাম।" তখন দেখা যায় যে জোসেফ বলে যে, "তুমি কি শুধু ওটা নিয়েই ভাবছো?" তখন চার্লস বলে যে, "না, না, ওই যে প্রাইজ মানি যেটা সেটাও আমি হারাতে বসেছিলাম। ওটা দিয়ে আমি বড় একটা বাড়ি কিনতে পারতাম।" তখনই দেখা যায় জোসেফ রেগে যায় এবং বলে যে, "তুমি এসব কি কথা বলছো?" তখনই চার্লস বলে যে, "আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি জাস্ট মজা করছিলাম। আমি জানি তুমি আমার জন্য অনেক বেশি ওয়ারিড ছিলে। কিন্তু আমি ওখানে সুপার কাল্ম ছিলাম এবং আমি একদমই ভয় পাইনি।" তখনই দেখা যায় যে জোসেফ ওকে জড়িয়ে ধরে এবং বলে যে, "যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম?" এই কথা শুনে দেখা যায় যে চার্লস বলে যে, "আই এম সরি" এবং সে আরো বলে যে, "ট্রাকে সবসময়ই বিপদ থাকে এবং আমি একজন প্রো রেসার। আমি এসবের সাথে পরিচিত। এটা আমার কাছে কোনো ব্যাপারই না। এই রেসিংটাকে আমি অনেক বেশি ভালোবাসি এবং এর প্রতি আমার স্ট্রং একটা প্যাশন আছে। তুমি কি এটা বুঝতে পেরেছো আমি কি বলছি?" তখনই দেখা যায় যে জোসেফ ওর দিকে তাকায়। কিন্তু তখনই কতগুলো বডিগার্ড ওদের রুমের ভেতর ঢুকে যায় এবং দেখা যায় যে ওখানে চার্লসের বাবা আসে। তাকে আসতে দেখেই জোসেফ উঠে দাঁড়িয়ে যায় এবং নিজের জামাকাপড় ঠিক করে নেয়। তখন দেখা যায় ওর বাবা এসেই সে তাকায় চার্লসের দিকে এবং বলে যে, "তুমি এখনই আমার সাথে বাসায় যাবে।" তখনই দেখা যায় চার্লস বলে যে, "বাবা, আমি মাত্র একটা রেস পিছনে আছি। এরপরেই আমার ফাইনাল। আর তুমি এখন আমাকে বাসায় নিয়ে যেতে চাইছো? তুমি কি আমাদের যে ডিলটা হয়েছে সেটা কি তুমি ভঙ্গ করতে চাইছো?" চার্লসের বাবা তখন বলে যে, "তুমি এবারে ব্যথা পাওনি তো কি হয়েছে? পরের বার যদি তুমি ব্যথা পাও তাহলে কি হবে?" এই কথা শুনে চার্লস চুপ করে থাকে। তখন দেখা যায় বাবা আবার বলে যে, "তুমি বিয়ে করতে চাও না বেশ ভালো কথা। কিন্তু তুমি রেস কেন করতে চাও?" তখনই তার বডিগার্ডদেরকে বলে যে তাকে বাসায় নিয়ে চলো। তখনই জোসেফ সামনে চলে আসে এবং বলে যে, "মিস্টার সামার, আপনি হতে পারেন চার্লসের বাবা। কিন্তু তারপরও আপনি এভাবে তাকে কন্ট্রোল করতে পারেন না।" তখনই দেখা যায় যে চার্লসের বাবা বলে যে, "ডক্টর জনসন, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। আপনার কি মনে হয় না যে আপনি একটু বেশি লাইন ক্রস করে ফেলেছেন?" তখনই জোসেফ কিছু বলতে নেয়, কিন্তু চার্লস ওর হাত ধরে থামিয়ে দেয়। আর জোসেফের মুখের দিকে তাকিয়ে বলে যে, "ডক্টর, আপনার কেয়ারের জন্য অনেক বেশি ধন্যবাদ। কিন্তু এই ব্যাপারটা আপনার এখতিয়ারের বাইরে। আপনি চাইলেও কিছু করতে পারবেন না।" তখনই জোসেফ থেমে যায় এবং চার্লস ওর বাবার দিকে তাকিয়ে বলছে, "ফাইন, আমি আপনার সাথে যাব।" তখনই দেখা যায় যে বডিগার্ড যারা আছে তারা ওকে নিয়ে বের হয়ে যায় এবং দেখা যায় যে যখনই বারান্দা দিয়ে হেঁটে যায়, একটু পরেই ওখানে সেই ছেলেটা চলে আসে এবং বলে যে, "আমি বুঝতে পারিনি যে আমাদের যে ফার্স্ট গিফট সেটা এরকম হয়ে যাবে।" তখনই দেখা যায় যে পেছনে চার্লসের বাবা চলে আসে এবং তার সেক্রেটারিকে বলে ওকে তুলে নেবার জন্য। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে জোসেফ সে তার চেম্বারে বসে ড্রিঙ্কস করছিল, কারণ চার্লসের সাথে সে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিল না। সে আরো একবার চার্লসের নাম্বারে কল করে, কিন্তু তখনও ওই নাম্বারটা বন্ধ বলে। তখন দেখা যায় যে জোসেফের সে ফ্রেন্ডটা চলে আসে এবং বলে যে, "আরে, আমি মাত্র এক সপ্তাহ এখানে ছিলাম না আর তার ভিতরেই তুমি তাকে পটিয়ে তোমার বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছো? তুমি আসলেই একটা পারভার্ট।" এই কথা শুনে জোসেফ একটু হাসে এবং বলে যে, "তুমি আমাকে পারভার্ট বলছো?" সেও আমাকে এভাবে বলতো। তখনই ওর বন্ধু বলে যে, "তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? তুমি সত্যিই একটা নির্লজ্জ।" তখনই দেখা যায় যে জোসেফ বলে যে, "এটা কি কোনোভাবে হেল্প করতে পারবে? আমি তাকে ট্রাকও বাঁচাতে পারলাম না আর তার বাবার কাছ থেকেও না।" তখনই ওর বন্ধু বলে যে, "তুমি ওকে পাওনি তো কি হয়েছে? তুমি ওকে পাচ্ছ না। তাহলে তুমি কেন ওর সাথে দেখা করতে যাচ্ছ না? কত ধরনের উপায়ই তো আছে। তুমি দরকার হয় ওর বাসার যে পাইপ আছে সেটা বেয়ে তার সাথে দেখা করো। জানালা আছে, জানালা বেয়ে গিয়ে তার সাথে দেখা করো। তাহলেই তো হয়।" এই কথা শুনে দেখা যায় যে জোসেফ বলে যে, "তুমি ঠিকই বলেছ।" এরপর সে উঠে দাঁড়ায় এবং তার কোটটা হাতে নেয়। তখনই ওর বন্ধু বলে যে, "তুমি কোথায় যাচ্ছ? এখন তো রাত ১০টা বাজে।" তখন জোসেফ বলে যে, "আমি চার্লসের সাথে দেখা করতে যাচ্ছি।" এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই চার্লস শাওয়ার নিয়ে বের হয়। মাথা মুছতে, মুছতে সে বের হতেই সামনে জোসেফকে দেখে সে ঘাবড়ে যায় এবং তখনই দেখা যায় যে জোসেফ ওর সামনে চলে আসে। চার্লসের হাত থেকে তার তোয়ালেটা পড়ে যায়। তখনই দেখা যায় যে জোসেফ সে চার্লসকে অনেক শক্তভাবে জড়িয়ে ধরে এবং কিস করা শুরু করে। চার্লস তখন বলে যে, "এটা 3rd ফ্লোর। তুমি কি করে এখানে আসতে পারলে?" জোসেফ কিছুই বলে না। সে ওকে কিস করতে থাকে। তখনই চার্লস বলে যে, "তুমি কি ড্রিংকস করছিলে?" তখন জোসেফ বলে যে, "হ্যাঁ।" এই কথা বলার পর সে চার্লসকে কোলে তুলে নেয় এবং বিছানার উপর শুইয়ে দেয় এবং দেখা যায় যে ওকে আরো গভীরভাবে কিস করা শুরু করে। হঠাৎ করেই সে দরজার দিকে তাকায়। তখন চার্লস বলে যে, "তুমি থেমো না। দরজা লক করা আছে, চিন্তা নেই।" এই কথা শুনে জোসেফ তার কাপড়-চোপড় খোলা শুরু করে এবং খোলার পর দেখা যায় যে সে চার্লসের সাথে ইন্টিমেট হতে যায়। ইন্টিমেট হওয়ার এক পর্যায়ে সে থেমে যায় এবং তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে চার্লসের গায়ে পড়ে। চার্লস তখন বলে যে, "তুমি কি এখন কান্না করবে? নাকি তুমি হার্ট হতে পারছো না?" এই কথা শুনে দেখা যায় যে জোসেফের ইগোতে অনেক লাগে। সে অনেক জোরে, জোরে ইন্টিমেট হতে থাকে চার্লসের সাথে। ওদের দুজনের ইন্টারকোর্সটা শেষ হয় এবং দেখা যায় যে চার্লসকে জড়িয়ে ধরে শুয়ে থাকে জোসেফ। চার্লস তখন বলে, "তুমি সত্যিই অনেক বেপরোয়া। এটা 3rd ফ্লোর। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে এখন আমি একটা ঝরা পাতার মতোই কাঁপতাম।" তখন দেখা যায় যে জোসেফ বলে যে, "চিন্তা করো না, আমি অনেক ব্রেভ।" চার্লস তখন বলে যে, "হ্যাঁ, তুমি অনেক সাহসী। কিন্তু তুমি মরেও যেতে পারতে।" তখনই জোসেফ বলে যে, "আমি জানি, কিন্তু আমার বয়ফ্রেন্ড এখানে। আমি তার জন্য একটুও ভয় পাইনি।"
এই কথা শোনার পর দেখা যায় যে চার্লস একটু হাসে এবং তখনও দেখা যায় যে জোসেফ আবার বলে যে, "আমি তোমার ক্যারিয়ারে সাহায্য করব। কিন্তু তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমাকে ছেড়ে যাবে না।" তখনই চার্লস বলে যে, "কি হয়েছে তোমার বলো তো?" তখনই জোসেফ ওর দিকে ঘোরে এবং ওর বুকে জোরে একটা কামড় বসায়। তখনই দেখা যায় ব্যথায় শব্দ করে ওঠে চার্লস এবং বলে যে, "কি হলো? তুমি কি কুকুর?" জোসেফ তখন বলে যে, "আমাকে তুমি প্রমিস করো।" তখনই দেখা যায় যে চার্লস বলে, "আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি তোমাকে প্রমিস করলাম। ওকে?" এই কথা শোনার পর জোসেফ বলে যে, "তাহলে তুমি আমার কল কেন ইগনোর করেছিলে?" তখন চার্লস বলে যে, "আমার বাবা আমার ফোনটা নিয়ে গিয়েছিল। এজন্যই আমার করার কিছুই ছিল না।" তখনই জোসেফ মনে, মনে বলে যে, "তার মানে সে আমার উপরে রাগ না, তাই তো?" এই কথা বলার পর সে যে জায়গাটায় কামড় দিয়েছিল সেখানে একটা কিস করে এবং ওকে জড়িয়ে ধরে। চার্লস তখন জোসেফের মাথায় হাত বুলোতে, বুলোতে বলে যে, "আমি কি করে নোটিস করলাম না যে আমার বয়ফ্রেন্ড এরকম একটা বাচ্চা মানুষ, সে অনেক বেশি পেটি আর ক্লিনজি।" জোসেফ বলে যে, "তুমি অনেক সময় নিয়ে ফেলেছো এবং খুব দেরি হয়ে গেছে। এটা তুমি একদমই রিগ্রেট করতে পারবে না।" তখনই চার্লস ওর কপালে একটা চুমু খায় এবং বলে যে, "এখন একদম সকাল হয়ে গেছে।" তখন জোসেফ বলে যে, "হ্যাঁ।" চার্লস তখন বলে যে, "তোমার এখন যাওয়া উচিত।" জোসেফ তখন বলে যে, "আচ্ছা ঠিক আছে। কিন্তু তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমাকে কখনোই ছেড়ে যাবে না।" তখনই চার্লস ওর নাম ধরে ডাকে এবং জোসেফ বলছে, "কি হয়েছে?" চার্লস তখন বলে যে, "তোমাকে একটা কথা কখনোই বলা হয়নি।" তখন জোসেফ বলে যে, "কি সেটা?" তখনই চার্লস ওকে বলে যে, "আই লাভ ইউ।" দেখা যায় যে জোসেফ অনেক বেশি খুশি হয়ে যায় এবং সেও বলে যে, "আই লাভ ইউ টু।" এরপর জোসেফ অনেকগুলো কিস করে চার্লসকে। চার্লস তখন বলে যে, "তোমার এখন সত্যিই যাওয়া উচিত।" এই কথা শুনে জোসেফ ওর উপর থেকে সরে যায় এবং নিচে নেমে জামাকাপড় পরে আবার যেইভাবে উঠেছিল সেইভাবেই সে নিচে ফেরত আসে এবং নিচে নেমেই সে একবার জানালার দিকে তাকায়। এরপর সে খুশি, খুশি মনে ওখান থেকে চলে যেতে নেয়। কিন্তু তখনই দেখা যায় যে জানালা দিয়ে চার্লসের বাবা সবকিছুই দেখতে পায়। চার্লসের বাবার সেক্রেটারি ওর বাবাকে বলে যে, "স্যার, আপনি আগেই কেন তাকে থামালেন না?" তখনই ওর বাবা বলে যে, "বাদ দাও। এটাই হবে তাদের শেষ বিদায়।" এই কথা বলার পর দেখা যায় যে সে মনে, মনেই বলে যে, "আমি তার বাবা। সে কি ভেবেছিল যে কি করবে? আমাকে তাকে সাহায্য করতেই হবে।" এর পরের দিকে আমরা দেখতে পাই জনসন তার হসপিটালে ফেরত আসে। কিন্তু হসপিটালে ঢুকেই সে অন্যরকম একটা পরিবেশ পায়। দেখা যায় যে সবাই ফুসুর-ফাসুর করে কিছু একটা বলছিল তাকে দেখে এবং সে যখনই তার কেবিনে ঢুকতে যাবে তখনই দুটো লোক দৌড়ে আসে এবং বলে যে, "এই তো সে আমাকে চেকআপ করার সময় মলেস্ট করেছে।" এবং অন্য লোকটা বলে যে, "অবশ্যই তার সম্পর্কে খারাপ কোনো ব্যাপার আছে।" এরপর দেখা যায় কতগুলো রিপোর্টার ওখানে চলে আসে এবং দেখা যায় যে তারা নানা ধরনের প্রশ্ন করতে থাকে যে, "আপনি গে, তার জন্য কি আপনি ইউরোলজিস্ট হতে চেয়েছেন? যাতে করে আপনি চান্স পান কাউকে মলেস্ট করার বা আপনি তাদের প্রাইভেট পার্ট দেখতে পারেন এবং আপনি মজা নিতে পারেন।" এসব নানা ধরনের কোয়েশ্চেন করতে থাকে। তখনই সেই প্লেবয় ছেলেটা ওখানে চলে আসে এবং বলে যে, "একা একাই এটা আমার সেকেন্ড সারপ্রাইজ তোমার জন্য।" তখনই জোসেফের চোখ পড়ে ওর দিকে এবং সে পুরোটা বুঝতে পারে। এরপরে আমরা দেখতে পাই যে রুমে বন্দি থাকা চার্লস বারবার দরজা নক করতে থাকে এবং বলে যে, "তুমি যদি আমাকে এখান থেকে বের হতে না দাও তাহলে আমি কিছু খাবোও না আর কিছু করবোও না এবং আমি তোমার কাছে একদমই হেরে যাব না।" এরপর সে ওখান থেকে ফেরত আসে এবং বলে যে, "আমি অনেক বেশি হাংরি এবং আমার ঘুমও পেয়েছে। রুমে যা খাবার ছিল আমি সবই খেয়ে ফেলেছি।" এরপর সে একা একাই বলে যে, "কিন্তু আমি এতেই খুশি যে আমি অন্ততপক্ষে জোসেফকে দেখতে পাবো।" এই কথা বলে সে ফোন দেখতে থাকে। কিন্তু তখনই ওই ঘটনাটা তার সামনে চলে আসে এবং তখনই সে কুইন্টিনকে দেখতে পায় এবং বলে যে, "আরে কুইন্টিন, সে কিভাবে ছাড়া পেল?" এরপর দেখা যায় যে সে দরজা খুলে বের হতে নেয়। তখনই ওর বাবার যত বডিগার্ড থাকে তারা তাকে ধরে নিয়ে আসে এবং বেডের উপর শুইয়ে দেয়। তখনই ওর বাবা ওখানে চলে আসে এবং দেখা যায় যে বারবার ও রিকোয়েস্ট করতে থাকে ওর বাবাকে বের হতে দেবার জন্য। কিন্তু ওর বাবা বলে যে, "তাহলে তুমি রেসিংটা ছেড়ে দাও।" কিন্তু দেখা যায় যে চার্লস সে না করে যে সে কখনোই রেসিং ছাড়বে না। তখন ওর বাবা বলে যে, "তাহলে ভুলে যাও।" চার্লস তখন তার বাবাকে বলে যে, "জাস্ট ২ ঘন্টার জন্য আমাকে বের হতে দাও।" তখনই ওর বাবা বলে যে, "একজন ইউরোলজিস্ট সে গে হওয়ার অপরাধে একটা সমস্যায় পড়েছে। সেখানে তুমি কিছুই করতে পারবে না।" তখনই দেখা যায় যে চার্লস বলে যে, "তার মানে কুইন্টিনকে তুমি ছাড়িয়ে এনেছো জেল থেকে এবং ওখানে পাঠিয়েছো ওকে অপদস্থ করার জন্য?" তখনই দেখা যায় যে ওর বাবার যে অ্যাসিস্ট্যান্ট থাকে সে বলে যে, "স্যার সবই জানে তোমার আর জোসেফের ব্যাপারে।" তখনই চার্লস বলে যে, "ও তাহলে তুমি এটা করেছো? তুমি এতটা নিচে নামতে পারলে?" তখন ওর বাবা বলে যে, "সে যা করেছে তা তো ভুলই করেছে। সে তোমাকে এসবের ভেতর জড়িয়ে ফেলেছে এবং তার ভাবা উচিত ছিল যে এসব করলে কি হবে। তাকে তার পাপের যে প্রায়শ্চিত্ত সেটা তো করতেই হবে, তাই না?" তখনই দেখা যায় যে চার্লস একটু হাসে এবং বলে যে, "আচ্ছা, এটা যদি আমি হই, আমি যদি তাকে ফোর্স করি এসব ব্যাপারে, তখন তুমি কি করবে?" তখন ওর বাবা বলে যে, "তুমি এখনো তাকে কভার করার চেষ্টা করছো?" তখনই চার্লস বলে যে, "এখানে কভার করার মতো কিছুই নেই। সে একজন ডাক্তার মাত্র। আর আমি সামার্স ফ্যামিলির হেয়ার এবং একজন রেসার। চেকআপ করার সময় আমিই তার প্রেমে পড়েছিলাম এবং তাকে আমার কাছে রাখার জন্য এসব কিছু করেছি।" তখনই ওর বাবা কিছু বলতে দেয়। তখনই দেখা যায় যে চার্লস আবারও বলে যে, "তোমার কি ঘৃণা হচ্ছে যে তোমার ছেলে একজন গে?" তখন ওর বাবা একটু বিরক্ত হয় এবং বলে যে, "কি করে তোমার মতো একটা ছেলে আমার ছেলে হতে পারে?" তখনই দেখা যায় চার্লস একটু হাসে এবং বলে যে, "যেহেতু তুমি সবকিছু জেনেই ফেলেছো তাহলে এখন আমাকে যেতে দাও।" চার্লস আরও বলে যে, "একটা ছেলে থাকার থেকে দুটো ছেলে থাকা তো আরও ভালো, তাই না? এখানে আপসেট হবার কিছুই নেই।" তখনই দেখা যায় যে ওর বাবা বলে যে, "একদমই না। যেহেতু আমি তোমার ফাদার, আমি তোমার জন্য এসব কিছু হার্ড করব না। কিন্তু রেসিং আর জোসেফ এই দুজনের মাঝে তোমাকে যেকোনো একটা
একটা বেছে নিতে হবে। তখনই দেখা যায় যে চার্লস একটু রেগে যায় এবং বলে যে, "ফাইন, আমি দুজনকেই বেছে নিলাম।" এই কথা বলার পর দেখা যায় যে সে দৌড়ে জানলার কাছে যায়। তখনই ওর বাবার অ্যাসিস্ট্যান্ট তাকে থামাতে যায়। কিন্তু ওর বাবা বলে যে, "ভয় পেও না, ও ঝাঁপ দেবে না।" কারণ ওর হাইটে অনেক ভয় আছে। কিন্তু দেখা যায় যে চার্লস ওখান থেকে ঝাঁপ দেয়। কিন্তু ওর বাবা অনেক ভয় পেয়ে যায় এবং সে তাড়াহুড়ো করে জানালার কাছে চলে যায় এবং দেখতে পায় যে চার্লস তরতর করে ওখান থেকে নেমে আসছে এবং নেমে আসার পর চার্লস নিজেও ভয় পায় এবং মনে, মনে বলে যে, "আমি তো ভাবতেই পারিনি যে আমি এটা করতে পারবো। ভাগ্যিস আমি সেদিন দেখতে পেয়েছিলাম যে জোসেফ কী করে এটা করেছিল।" চার্লস তখন জানালার দিকে তাকায় এবং ওর বাবাকে কার্স করে বলে যে, "আমি আমার বয়ফ্রেন্ডকে দেখতে গেলাম।" এ কথা বলে ওখান থেকে দৌড়ে চলে যায়। ওর বাবা একটু হাঁফ ছেড়ে বাঁচে এবং সে মনে, মনে বলে যে সে সত্যিই অনেক বেশি সিরিয়াস। এর পরের দিন আমরা দেখতে পাই যে রেস্টুরেন্টের সেই ওয়েটার দুটো ওখানে আসে এবং বলে যে, "আরে, আপনি রেস্কিং এর ফ্রেন্ড না?" তখনই দেখা যায় যে সেই কুইন্টিং ছেলেটা ওর কাছে আসে এবং বলে যে সে শুধু তার পেশেন্ট যে তাদেরকেই মলেস্ট করে না, সে চার্লসকেও মলেস্ট করেছে। এই কথা বলে সেদিন মেডিসিন লাগানোর ভিডিওটা সবার সামনে দেখায়। তখন সবাই অনেক ইনসাল্ট করতে থাকে জোসেফকে এবং ওকে বেরিয়ে যেতে বলে এবং বলে যে, "তুমি কি করে কি এটা করতে পারো রেস্কিং এর সাথে?" এবং আরও বলে যে, "তুমি সত্যিই অনেক খারাপ, তুমি এখান থেকে চলে যাও।" সবাই এরকম করতে থাকে এবং দেখা যায় যে জোসেফের অনেক খারাপ লাগা শুরু করে। সে ভেবে পায় না যে সে কি করবে। আর কুইন্টিং ছেলেটা সে হাসি, হাসি মুখ নিয়ে তাকিয়ে থাকে জোসেফের দিকে। আর মনে, মনে বলে যে, "চার্লস কখনোই তোমার পাশে দাঁড়াবে না এবং তোমার নাম ক্লিয়ার করবে না এসব থেকে।" এরপরে দেখা যায় যে একটা লোক একটা বোতল ছুঁড়ে মারে জোসেফের দিকে। কিন্তু তখনই চার্লস চলে আসে এবং হাত ধরে ওকে একপাশে টেনে নিয়ে আসে, যার কারণে ও বোতলটা দরজার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। তখনই জোসেফ ওকে দেখে আঁতকে ওঠে এবং বলে যে, "তুমি এখানে কি করছো?" তখনই দেখা যায় যে চার্লস শক্ত করে ওর হাতটা ধরে এবং সেটা সবার সামনে দেখায় এবং বলে যে, "জোসেফ একদমই আমাকে হ্যারাস করেনি, সে আমার বয়ফ্রেন্ড।" চার্লসকে এখানে দেখে কোয়েন্টিন নামের ছেলেটা অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় যে জোসেফ চার্লসকে বলে যে, "তুমি এখানে কি করছো?" তখনই চার্লস বলে যে, "তোমার কি মনে হয় আমি তোমার পাশে দাঁড়াবো না?" তখনই দেখা যায় যে জোসেফ বলে যে, "তুমি একটা পাগল।" তখন রিপোর্টার বলে যে, "তার মানে চার্লস সে পুরুষদেরকে পছন্দ করে?" এই কথা শুনে চার্লস একটু হাসে। তখন ওয়েটার ছেলেটা বলে যে, "তার মানে চার্লস ছেলেদেরকে পছন্দ করে এবং তাকে কেউ হ্যারাস করেনি?" তখন মেয়েটা বলে যে, "আমি ঠিক জানি না।" তখনই কুইন্টিন বলে যে, "ইম্পসিবল, এটা হতেই পারে না। সবার সামনে চার্লস এভাবে চলে এসেছে এবং এটা স্বীকার করে নিচ্ছে যে জোসেফ তার বয়ফ্রেন্ড।" তখন একটা রিপোর্টার বলে যে, "তার মানে আপনি বলতে চাইছেন যে ডক্টর জনসন ইনোসেন্ট, সে কাউকে হ্যারাস করেনি?" তখনই দেখা যায় চার্লস বলে যে, "অবশ্যই সে কাউকে হ্যারাস করেনি। সে এতটাই হট, আমি তো চিন্তায় ছিলাম যে কেউ তাকে হয়তো হ্যারাস করবে।" তখনই দেখা যায় যে অন্য একটা রিপোর্টার বলে যে, "তার মানে এই নয় যে সে অন্য কাউকে মলেস্ট করেনি। আপনি কি আপনার রেপুটেশনের শপথ খেয়ে বলতে পারবেন?" তখনই জোসেফ বলে যে, "তাকে এভাবে সেট আপ করা বন্ধ করুন এবং আমি আপনাদেরকে বলছি যে আমি কাউকেই হ্যারাস করিনি এবং আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমাকে প্রুভ করতে হবে না। যারা আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে তাদেরকে প্রুভ করতে বলেন যে তাদের কাছে কি প্রুফ আছে।" তখনই দেখা যায় যে ওই রিপোর্টারগুলো সেই লোক দুটোর কাছে যায়। লোক দুটো মাথা নিচু করে থাকে। তখনই দেখা যায় যে জোসেফ আবারও বলে যে, "তারা যদি প্রুফ দিতে না পারে তাহলে অবশ্যই আমি তাদেরকে শোকজ করব এবং আমার যে রেপুটেশন সেটা খারাপ করার জন্য আমি তাদেরকে জেলে দেব।" তখনই কুইন্টিন ওই রিপোর্টারদের কিছু একটা ইশারা করে। কিন্তু রিপোর্টাররা চুপচাপ থাকে। তখনই দেখা যায় পেছন থেকে পুলিশ চলে আসে এবং বলছে, "কুইন্টিন, মিস্টার সামার আপনার বিরুদ্ধে একটা কেস করেছে। আপনি নাকি চার্লস যে সামার আছে তার গাড়ির ব্রেক কেটে দিয়েছেন এবং এটা একটা সলিড প্রুফ আছে এবং আপনাকে অবশ্যই আমাদের সাথে আসতে হবে ইনভেস্টিগেশনের জন্য।" কুইন্টিন পরিস্থিতি খারাপ দেখে পালিয়ে যেতে চায়। তখনই ওই ওয়েটার মেয়েটা ওকে বলে যে, "কি ভেবেছো তুমি কি পালিয়ে যেতে পারবে? একদমই না।" তখনই দেখা যায় কুইন্টিন বলে যে, "তোমরা আমার গায়ে হাত তুলতে পারো না। এটা ইলিগ্যাল।" কিন্তু দেখা যায় তখনই সবাই ওকে অনেক মারা শুরু করে। তখনই দেখা যায় যে যেই লোক দুটো ফলস অ্যাকুশন নিয়ে এসেছিল তাদেরকে বলে চার্লস যে, "ওদের দুজনকেও যেতে দিও না।" তখন দেখা যায় সবাই মিলে তাদেরকেও ধরে ফেলে এবং তখনই দেখা যায় যে ওই রিপোর্টারগুলো ওখান থেকে পালিয়ে যায় এবং চার্লস একটু হেসে ফেলে এবং বলে যে, "আমার মনে হচ্ছে এখন সবকিছু ঠিকঠাকই আছে।" কুইন্টিনকে পুলিশ নিয়ে যায় এবং দেখা যায় যে চার্লস সে জোসেফের দিকে তাকায় এবং বলে যে, "আই এম সরি, আমার বাবা এসব করেছে।" তখনই দেখা যায় যে জোসেফ বলে যে, "ইটস ওকে, তোমাকে ক্ষমা চাইতে হবে না। আমিই প্রথম তোমার পিছনে গিয়েছি এবং সে যেটা করেছে তার রাইট আছে সেটা করার এবং এটা রিজনেবল।" তখনই দেখা যায় যে জোসেফ আরও বলে যে, "যদি তুমি সরি বলতেই চাও এবং মেকআপ করতে চাও তাহলে অন্য কোনো উপায়ে করো।" সে একটু অন্যরকম ইঙ্গিত দেয়। তখনই দেখা যায় যে চার্লস একটু লজ্জা পায় এবং বলে যে, "তুমি আর সিরিয়াস হতে পারলে না।" তখনই দেখা যায় যে ওর ফোনটা বেজে ওঠে এবং ও ফোনটা পিক করে। তখনই ওপাশ থেকে কেউ একজন বলে যে, "আপনার বাবা অজ্ঞান হয়ে গেছে।" এই কথা শুনে চার্লস দৌড়ে ওখান থেকে চলে যায় এবং জোসেফও ওর পিছনে, পিছনে যায়। ওরা হসপিটালে পৌঁছায়। তখনই দেখা যায় যে সিস্টাররা একটা স্ট্রেচার নিয়ে যাচ্ছিল। সেটা দেখে কান্না করে দেয় কারণ সেটা কাপড় দিয়ে ঢাকা ছিল এবং তখনই দেখা যায় যে ও কান্না করতে, করতে বসে পড়ে। জোসেফ তখন অন্য পাশ থেকে কাপড়টা তুলে দেখে ওখানে কিছুই নেই। তখন সে চার্লসকে বলে যে, "দেখো।" তখন দেখা যায় ওটা খালি থাকে এবং তখনই চার্লস ওকে বলে, "তুমি আমাকে আগে কেন বলোনি?" এরপরে তার রুমের ভেতর ঢোকে এবং রুমের ভেতর ঢুকেই সে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়।
তখন ওর বাবা বলে যে, "আচ্ছা বুঝেছি, বুঝে আমাকে ছাড়ো। তোমার তাহলে হার্ট আছে, তাই তো?" এবং সে বলে যে, "আমি ঠিক আছি, তোমাকে চিন্তা করতে হবে না।" তার থেকেও ভালো একটা নিউজ আছে। তার অ্যাসিস্ট্যান্ট বলে যে, "স্যার এখন সবথেকে ভালো মেডিসিনটা পেয়েছে এবং এই মেডিসিনটা চলতে থাকলে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।" কিন্তু দেখা যাচ্ছে চার্লস কান্না করে দেয় এবং তখনই দেখা যায় জোসেফ তার পকেট থেকে একটা রুমাল বের করে সে চার্লসের হাতে দেয়। চার্লস সেটা দিয়ে তার চোখটা মুছে নেয়। এরপর সে তার বাবার দিকে তাকায় এবং বলে যে, "তুমি তো এখন সুস্থ, তাহলে আমাদের যে বোঝাপড়া আছে সেটা সেরে নেই।" তখন ওর বাবা বলে যে, "কিসের বোঝাপড়া?" তখন চার্লস রেগে যায় এবং বলে যে, "কোয়েন্টিন কি তোমার ছেলে?" তখন ওর বাবা বলে, "কি বলছো? তুমিই আমার একমাত্র ছেলে।" দেখা যায় যে তখন ও আবার বলে যে, "তাহলে তুমি ওকে কেন ছাড়ালে? কেন ওকে সাহায্য করলে?" তখনই দেখা যায় ওর বাবা বলে যে, "আমার ভুল হয়ে গেছে। আমি বলেছিলাম একটু মেসড আপ করার জন্য। কিন্তু ও যে ভেতরে, ভেতরে এরকম করবে সেটা আমি একদমই জানতাম না।" চার্লস তখন বলে যে, "কিন্তু আমি তো মরতে বসেছিলাম প্রায়।" তখন ওর বাবা বলে, "কিন্তু আমি তো আবার পুলিশকে বলেছি, তাই না?" তখনই দেখা যায় যে ওর বাবা বলে যে, "আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমরা আমাদের পূর্বের যে ডিল সেটাই স্ট্রিক্ট থাকি। তুমি এই ম্যাচটা জেতার পর আমি আর তোমাকে কোনো রকমের হস্তক্ষেপ করব না তোমার কোনো কাজে।" চার্লস খুশি হয়ে যায় এবং বলে যে, "সত্যি?" তখনই ওর বাবা বলে যে, "হ্যাঁ।" এবং সারা পৃথিবী জানে যে আমি সন ইন ল পেয়েছি। এতে এখন আর আমার কি বলার আছে? তখনই দেখা যায় যে চার্লস বলে যে ডটার ইন ল। তখনই দেখা যায় যে ওর বাবা বলে যে, "তুমি যে বটম সেটা তো আমি জানি।" এই কথা শুনে দেখা যায় যে চার্লস একটু লজ্জা পায় এবং সে রেগে জোসেফের দিকে তাকায়। জোসেফ তখন বলে যে, "আমি কিন্তু তাকে বলিনি।" তখনই দেখা যায় যে পেছন থেকে ওর বাবার সেক্রেটারি বলে যে, "এই গিফটটা আপনার জন্য।" সে একটা কার্ড দেখায়। এটা একটা ওয়েলকাম গিফট। তখনই দেখা যায় চার্লস ওদিকে তাকায় এবং সে জোসেফের দিকে আবার তাকিয়ে বলে যে, "এটা নিয়ে নাও। বাবা অনেক লজ্জা পাচ্ছে এইজন্য তোমাকে দিতে পারছে না। নাহলে সে নিজেই দিত।" এবং তখনই দেখা যায় ওর বাবা বলে যে, "আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তোমরা এখন চলে যাও। তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এখান থেকে বের হয়ে যাও।" তখনই দেখা যায় যে চার্লস ওই কার্ডটা হাতে নেয়। এরপর সে তার বাবার দিকে তাকায় এবং বলে যে, "আচ্ছা তুমি কি এটা দিতে লজ্জা পাচ্ছিলে? আমি আবারও তোমাকে দেখতে আসবো।" এই কথা বলার পর দেখা যায় যে সে জোসেফের হাত ধরে এবং জোসেফ ওর বাবাকে বাই বলে। এরপর তারা দুজনেই ওখান থেকে বেরিয়ে যায়। তখনই দেখা যায় চার্লসের বাবা বলে যে, "আচ্ছা সে এরকম টেম্পার কার থেকে পেয়েছে?" এরপর দেখা যায় যে তার সেক্রেটারি একটা আয়না দেয় এবং বলে যে, "আপনি নিজেই দেখুন না কার থেকে পেয়েছে।" এরপর দেখা যায় যে চার্লসের বাবা তার সেক্রেটারিকে একটা ধমক দেয় এবং সেক্রেটারি ওখান থেকে বেরিয়ে যায়। তারপর সে আয়নাটা হাতে নিয়ে আয়নার দিকে তাকায় এবং বলে যে, "সে কি এটা আমার থেকে পেয়েছে?" এর পরের দিন আমরা দেখতে পাই চার্লসের স্লাম পার্টি শুরু হয় এবং সেখানে সে অনেক সেজেগুজে থাকে। তখন তার বন্ধু সেখানে আসে এবং তাকে একটা গিফট দেয় এবং সে তার বন্ধুকে ধন্যবাদ বলে। তার বন্ধু তখন বলে যে, "তোমার জন্যই এই স্লাম পার্টির আয়োজন করা হয়েছে। তুমি কি আসবে না?" তখনই চার্লস একটু হাসে এবং বলে যে, "অবশ্যই আমি আসবো। আমি অপেক্ষা করছি।" তখনই ওর বন্ধু বলে যে, "আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি।" এই কথা বলে ওর বন্ধু ওখান থেকে চলে যায় এবং ও ড্রিংকস করতে থাকে। তখনই পেছন থেকে জোসেফ আসে এবং ওর কোমরটা জড়িয়ে ধরে। চার্লস তখন তার ফোনটা স্ক্রল করছিল এবং তখনই জোসেফ জিজ্ঞাসা করে যে, "তুমি কি করছো?" তখন চার্লস বলে যে, "আমি আমার ফ্যান্ডমে দেখছিলাম। তারা কে টপ সেটা নিয়ে কথা বলছিল।" এরপরে চার্লস সে জোসেফের দিকে ফিরে তাকায় এবং ওর গলাটা জড়িয়ে ধরে আর বলে যে, "আমাদেরকে আর এরকম হাইড করে থাকতে হবে না আমাদের রিলেশনশিপে।" তখনই দেখা যায় যে জোসেফ ওর দিকে তাকায় ভালোভাবে এবং বলে যে, "আমি কখনোই তোমাকে এরকম সুটটাইতে দেখিনি।" এরপর সে ওর মুখটা তুলে বলে যে, "আমার তো এখন একদমই তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না।" তখনই দেখা যায় যে চার্লস ওর হাতটা নেয় এবং হাতের উপর একটা কিস করে এবং বলে যে, "তাহলে আমাকে এখানে রেখে দাও।" তারপর দেখা যায় জোসেফ অনেকগুলো কিস করে ওর ঠোঁটে এবং দেখা যায় তারা দুজনেই অনেক ডিপলি কিস করা শুরু করে। তখনই দেখা যায় ওখানে ওর বাবা আস্তে, আস্তে করে হাঁটতে, হাঁটতে আসতে থাকে আর চার্লসের নাম ধরে ডাকতে থাকে। চার্লস তখন বলে যে সে যেই একটু সুস্থ হয়েছে অমনি সব জায়গায় হাঁটা শুরু করেছে। তখনই দেখা যায় যে জোসেফ বলে যে, "তাহলে আমরা অন্য কোথাও চলো।" এরপর আমরা দেখতে পাই যে ওরা দুজনে একটা রুমের ভেতর ঢোকে এবং দুজনেই জামাকাপড়ের অবস্থা অনেক খারাপ থাকে। দুজন অনেক ডিপলি কিস করা শুরু করে। এরপর চার্লস বিছানার উপর বসে পড়ে। তখনই চার্লস বলে যে, "আমি তো এই ম্যাচটা জিতে গেলাম। তাহলে আমার গিফট কোথায়?" তখনই দেখা যায় যে জোসেফ পাশ থেকে একটা গিফট নিয়ে আসে এবং ওর হাতে দেয়। তখনই চার্লস ওই গিফটটা খুলে দেখে সেখানে একটা ঘড়ি আছে এবং তখন দেখা যায় যে চার্লস হেসে ফেলে এবং বলে যে, "তুমি কি তোমার বউয়ের ফান্ড থেকে এটা কিনেছো?" তখন জোসেফ হাসে আর বলে যে, "সেটা তো আমার বউয়ের জন্যই, তাই না?" তারপর দেখা যায় যে চার্লস তার পা দিয়ে ওকে একটা লাথি মারতে নেয়। কিন্তু তখনই পাটা ধরে ফেলে জোসেফ এবং বলে যে, "তুমি তোমার কেয়ারটেকারকে একদমই হার্ট করতে পারো না।" এরপর সে চার্লসের হাতটা নেয় এবং তার বেল্টের উপর রাখে এবং বলে যে, "আরেকটা গিফট এখানে আছে।" দেখা যায় যে চার্লস ওই বেল্টটা খোলে এবং শার্টটা জাগিয়ে দেখতে পায় যে ওখানে ট্যাটু করে লেখা, "দ্য লাভ অফ মাই লাইফ ইজ চার্লস।" এটা দেখে ও তাকায় জোসেফের মুখের দিকে। জোসেফ তখন বলে যে, "তোমার কি এটা পছন্দ হয়েছে?" তখন চার্লস বলে যে, "হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে।" এরপর সে অনেকগুলো কিস করে ওখানে। দেখা যায় যে ও কিস করার সাথে, সাথে জোসেফ অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এবং ওকে বিছানার উপর ফেলে দেয় এবং ওকে কিস করা শুরু করে। এরপর জোসেফ ওকে কিস করতে, করতেই কোলে তুলে নেয় এবং বাথটাবের ভেতরে নামিয়ে দেয় এবং বলে যে, "এখানে অনেক রকমের হার্ব দেওয়া আছে। তুমি কি আমার স্ট্যামিনা চেক করতে চাও?" চার্লস তখন ওকে কিস করতে, করতেই বলে যে, "এইজন্যই তুমি এই হোটেলটা চুজ করেছো আমার পার্টির জন্য?"
তখন দেখা যায় জোসেফ একটু ওর মুখের দিকে তাকিয়ে হাসে। এরপর দেখা যায় চার্লস বলে যে, "তুমি আসলে একটা পারভার্ট।" এরপর সে আবারও জোসেফকে কিস করা শুরু করে এবং কিস করতে করতেই দুজনার কাহিনী এখানেই শেষ হয়ে যায়। ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।